সামিয়া মুখটা কালো করে আমার পাশে এসে বসলো। মিম এখনো সামিয়ার কোলে আছে। সামিয়া টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগলো। আমি মিমের খাওয়া দেখছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, বাবাই তুমি খাবে? না আম্মু, তুমি খাও। সামিয়া তুলে মিমের মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে। মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে। হঠাৎ মিম বলল, বাবাই আজকে মামুনিকে বাটায় নিয়ে যাব। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মেয়ে যে আমাকে এরকম পরিস্থিতিতে ফেলবে তা কে জানে। না আম্মু, আমি এখন যাব না, পরে একেবারে যাব তোমার আর বাবাইয়ের বাসায়। ওই আশায় বসে থাকা। আচ্ছা মামুনি। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। সামিয়া মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল, কালকে কলেজে তাড়াতাড়ি এসো, কাজ আছে। বলে চলে গেল। আমি ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরে গিয়ে দোয়া করে চলে আসলাম। 8টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস? শহীদ, তুই এখনই রাজশাহীতে চলে আয়। কেন? আন্টি মানে তোর আম্মু খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করানো আছে। আমার আম্মুর যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকবো? আচ্ছা যাব, আমি কিন্তু নার্সের বেশে যাব, তুই সে ব্যবস্থা কর। ঠিক আছে, তুই আয়। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহা আর মিম রেডি হয়ে সোফায় বসে আছে। আমি নেহার কাছে গিয়ে বললাম, নেহা আমি আজকে কলেজে যাব না, চল তোদের নামিয়ে দিয়েছি। কেন, কোথাও যাবে নাকি? একটু কাজ আছে, একটু বাইরে যাব। আচ্ছা। বাবাই কোথায় যাবে? একটু বাইরে যাবো আম্মু, তুমি তোমার আন্নির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। আচ্ছা বাবাই। আমি বাইকে করে নেহা আর মিমকে কলেজে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বললাম, তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস, আর তোরা যেন একাই বাসায় যাস না। ঠিক আছে ভাইয়া, তুমি কখন আসবে? সন্ধ্যায় বা রাতে। আচ্ছা, সাবধানে যেও। এরপরে ইকবাল রিয়াদের সঙ্গে দেখা করে বাসায় আসলাম। আজকে সাকিব কলেজে আসেনি। বাসায় এসে বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম। বাসে উঠে বসতেই মনে পড়লো আজ থেকে 3 বছর আগের কথা। কতদিন পর রাজনীতির শহরে যাচ্ছি। বাসের সিটে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা আমার একটা বাজে অভ্যাস। নেহা, আজকে তোমার ভাইয়া আসেনি? না ভাবি, ভাইয়ার কি যেন কাজ আছে, তাই একটু বাইরে গিয়েছে। ও শয়তান, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিলাম আর তিনি কাজে গেছেন। ঢং দেখে আর পাচ্ছি না। ভাবি মন খারাপ করো না, চলে আসবে। এখন এই অবস্থা, বিয়ের পর না জানি। সামিয়া লজ্জা মুখে একটা মুচকি এসে বলল, পাজি মেয়ে কথকর। মামুনি আমার তত্ত্বে তেত হয়ে যেতে। ওকে আম্মু, চলো তোমাকে আরো চকলেট নিয়ে দেই। মামুনি তোলো। এরপর নেহা সামিয়ার মিম ক্যান্টিনে গেল। দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীদের শহরে। বাস থেকে নেমে সিফাতকে ফোন দিলাম, আমি এসেছি, তুই কোথায়? তুই 1 মিনিট দাঁড়া। ঠিক আছে। একটু পরে সিফাত আসলো, আমাকে দেখার সাথে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। প্রায় 3 বছর পরে সিফাতের সঙ্গে দেখা। অনেক চেঞ্জ হয়েছে, তবে রাফি কয়েকবার ঢাকায় গিয়েছিল আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সিফাত আমাকে মেডিকেলের একটি ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তবে যাওয়ার সময় আমার মুখে মাস্ক ছিল, ফলে যারা আমাকে দেখেছে তারা চিনতে পায়নি। ডাক্তারের কেবিনে গিয়ে দেখি আমার কয়েক বছরের এক বড় ভাই মাহফুজ বসে আছে। তবে সে 3 বছর আগে মেডিকেল স্টুডেন্ট ছিল, তাহলে সে এখন ডাক্তার। তবে তার সাথে আমার ফ্রেন্ডলি ভাবটাই বেশি ছিল। যাকে আমাকে দেখে মাহফুজ ভাই জড়িয়ে ধরলেন, আমিও জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর সিফাত আমাকে নার্সের ড্রেস দিল, আমি সেগুলো পরে নিলাম। সবকিছু চেঞ্জ করে একেবারে ক্ষণিকের জন্য নার্স হয়ে গেলাম। এরপরে মাহফুজ ভাই, সিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে। আম্মুর কেবিনের সামনে গিয়ে দেখি আজাদ চৌধুরী বিপরীত মুখে হয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। তবে বুঝতে পারিনি, কিন্তু কথা বলছে বুঝতে পারলাম এটা আমজাদ চৌধুরী। আম্মুর কেবিনের ভিতরে পা বাড়ালাম, বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করছে। অনেক কষ্টে নিজেকে সামলে কেবিনের ভিতরে ঢুকলাম। আম্মুর কেবিনের দিকে পা বাড়ালাম, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার চোখ আপনা আপনি পানি বের হয়ে গেল আর চোখ দুটি অন্ধকার হয়ে আসছে। আমি কাকে দেখছি?
আমার আম্মুকে চেনাই যাচ্ছে না, চেহারাটা শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, হয়তো আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে। বেডের সঙ্গে লেপ্টে শুয়ে আছে আম্মু, এক পাশে ভাইয়া, অন্য পাশে ভাবি বসে আছে। ভাবির কোলে একটা ছেলে সন্তান, মনে হয় এটা তাদের ছেলে। মাহফুজ ভাই আম্মুকে চেক করার জন্য আম্মুর কাছে গেলেন। ভাইয়া ভাবিকে উদ্দেশ্য করে বললেন, সাইম ভাই, আপনি আর ভাবি একটু বাইরে যাবেন প্লিজ, রোগীর চেক আপ করবো তো, আপনারা বাইরে গেলে ভালো হতো। আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। ভাই আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল। তাই যাওয়ার সময় ভাইয়া আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো। ভাই আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম। আমি লাগাতে যাওয়ার কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স, আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাজটাই প্রকাশ করলাম। আম্মুর মাথার কাছে গিয়ে বসলাম। আম্মু এতক্ষণ ঘুমিয়েছিল। আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতেই আম্মু জেগে গেল। আম্মু চোখ খুলতেই বলতে লাগলো, বাবা শাহিদ কই তুই? একবার আমার কাছে আয় বাবা, এসে আম্মু বলে ডাক। কোথায় গেলি তুই? আম্মু এসব বলতেছে আর চোখ দিয়ে পানি ফেলছে। আমি নীরবে কান্না করছি। আম্মু চোখ বন্ধ করে আবার বলতে লাগলো, শাহিদ বাবা, আমি আর বাঁচবো না। বাবা কোথায় আছিস? একবার আমার কোলে আয় বাবা। এই তোরা কোথায় আছিস? আমার শাহিদ আমার কোলে এনে দে। আম্মু হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। মাহফুজ ভাই দেখে বলল সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাই আর সিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম। কেবিনে এসে সোফায় ধপাস করে বসে পড়লাম। এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব? চোখের সামনে আমার জন্মদাত্রী এমন অবস্থা কেমন করে সহ্য করি? আমি তো আর কিছু করতে পারবো না, সে অধিকার আমার নেই। দূর থেকে আমাকে কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হবে। আমি মাহফুজ ভাইকে বললাম, ভাইয়া আমার আম্মুর অবস্থা কেমন এখন? আসলে সাইদ, তোমার আম্মুর অবস্থা এখন বেশ খারাপ। তুমি এখানে চলে এসো, বলা তো যায় না কখন কি হয়। আর তোমার আম্মুর এই অবস্থা শুধু তোমার জন্য চিন্তা করি। তাই বলি কি, তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে এসো। হ্যাঁ শহীদ, তুই ফিরে আয়। দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করলো। শুধু আজকে নয়, আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পরে প্রতিদিন আমি দেখতে আসতাম, আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করতো। প্লিজ ভাই, সবকিছু ভুলে আবার ফিরে আয়। মানুষের তো ভুল হতেই পারে। প্লিজ ভাই, তুই চলে আয়। আমি আর কি বলবো, আমার তো মন চায় মায়ের কাছে ফিরে এসে সেই ছোট্টবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাল ছেলে পিঠের গাছের গল্প শুনতে, সেই আলাউদ্দিনের আশ্চর্যের প্রদীপের গল্প শুনতে, কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে, মায়ের হাতে ভাত তুলে খেতে। কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে। আমি প্রেশার চেক করে আবার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে সিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠে সিটে বসতে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। ফোনটা কেটে দিয়ে আমি ফোন দিলাম। নেহা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় আছো? ওয়ালাইকুম আসসালাম, বাসে উঠেছি। ও, কখন তুমি বাসায় পৌঁছবে? সন্ধ্যায়। মিম কোথায় আছে? আমার সঙ্গেই আছে, কথা বলবে? দে। আসসালামু আলাইকুম বাবাই, তোতাই আতো? ওয়ালাইকুম আসসালাম, বাসে উঠেছি আম্মু। তুমি কি করছো? আমি মামুনির তলে থুয়ে আছি। কি, তোমার মামুনি আমার বাসায় কেন? আমি থাকবো না তো কে থাকবে? আপনি আমার বাসায় কেন? তারপরে আমার অনুমতি না নিয়ে? আর এসব মানে কি? বাড়ি আমার হবু স্বামীর বাসায় থাকবো, এতে আবার কার অনুমতি লাগবে? আর এসবের মানে কি তুমি ভালো করে জানো। দেখুন, এসব বাদ দিন। এসবের আর আশা করবেন না, হয়তো আপনারই ভালো হবে বলেই ফোনটা কেটে দিলাম। কথা বলার আর ইচ্ছে নেই। একটু পরে বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলছে, আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ভাবছি, আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে? আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি কি ফিরে আসবো? আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে 3 বছর আগের সেই সম্পর্ক? তাদের হলেও আমার কিন্তু হবে না। তাদের প্রতি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা। তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধাই থাকবে। বরং তার থেকে বেশি আম্মুর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। কারণ একটা মা তার ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসলে সব সময় তার কথা বলবে, তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। সব মায়েরাই মনে হয় এমনই হয়। হে আল্লাহ, আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ফোনের রিংটনের আওয়াজে। পকেট থেকে ফোন বের করে দেখি রাফি ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো সাইদ, তুই নাকি রাজশাহীতে এসেছিস? তুই কখন ফিরবি? আজকে রাতে বের হব।
তুই আজকে না হয় আমার বাসায় যা, আমি আসতেছি তো। আরে না, আমি বাসে উঠেছি, ঢাকায় যাব। আচ্ছা, ভালোভাবে যাস। ঠিক আছে। ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু সময় ধরে ঘুমালাম। বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তার মানে মাগরিবের আজান হয়ে গিয়েছে। হায় আল্লাহ, আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন? পাশের একটা মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়ে আসলাম। একটা দোকানে গিয়ে আমার মেয়ের জন্য 1 বক্স চকলেট আর নেহার জন্য 1 প্লেট ফুচকা কিনলাম। একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন। গাড়িতে উঠে বসলাম। প্রায় 20 মিনিট পর বাসায় এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে ফুচকা আর চকলেট বক্স আমার রুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে এসে দেখি মেয়ে আমার রুমে কি যেন খুঁজছে। আমি ওকে কোলে তুলে দিয়ে বললাম, কি হয়েছে আমার আম্মুটা, কি খুঁজতেছো তুমি? আমার চকলেট তুই। আমি আমার মেয়ের জন্য তাহারা চকলেট বক্সটা দিলাম। এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করেছে। আমি ফুচকার প্যাকটা নেহাকে দিয়ে দিলাম। নেহাও ফুচকা খেয়ে খুশিতে লাফাতে লাগলো। ওদেরকে হাসি খুশি রাখতে পেরে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে। যাকে হাসির মাধ্যমে কেটে গেল রাতটা। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ শেষে সামিয়ার অফিসে গেলাম। সেখানেও নিত্যদিনের ন্যায় একই কথা। ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজকে প্রিন্সিপাল স্যার বলেছে আগামীকাল সকাল 7টায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে। সবাইকে কলেজে ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি, বরং সবাই খুশি হয়েছে। এইরকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে, ভাবা যায়? বলতে গেলে এটা তাদের ভাগ্য। আজকে বিকেলে ঘুম থেকে উঠতে নেহা বায়না ধরলো আমাকে নিয়ে শপিং মলে যাবে। আমিও আর না বললাম না, কারণ কালকে এক জায়গায় যাবে, কিন্তু কেনাকাটার প্রয়োজন। তাছাড়া আমারও কিছু কেনাকাটার করা ছিল। সন্ধ্যার আগে আমি, মিম আর নেহা এই 3 জন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম। আসলে শপিং মলে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমার ভালো লাগে না। একাই গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একসাথে 2-3 জন গেলে সমস্যা। একে তো কয়েকখানি ব্যাগ, তার উপর আসতে রাত হবে, আর তা হওয়াটাই স্বাভাবিক। গাড়ি পার্ক করে মিমকে কোলে নিয়ে আর হাত ধরে শপিং মলে গেলাম। প্রথম লেডিস সাইডে গেলাম। ও মা, সেখানে গিয়ে দেখি আমার এক্স ইংলিশ আমার কিউট মামুনের সামনে দাঁড়িয়ে আছে। ও, তাহলে নেহা ওকে আসার কথা বলেছে। এরপর ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম। নেহার সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত। আমি আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখছি। একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল। আমি নেহাকে বললাম, আপু, তোর ফোনটা একটু দে তো। নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল। দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গিয়েছে। আজ থেকে 1 বছর আগে ওটা ওকে দিয়েছিলাম। আজকে আবার একটা নিয়ে দিব। চলে গেলাম শাওমি শোরুমে। সেখানে গিয়ে রেডমি নোট 10 মোবাইলটা কিনে লুকিয়ে নিয়ে গাড়ির ভিতরে রাখলাম, সারপ্রাইজ দিব বলে। ও, নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হলো না। কল লিস্টে গিয়ে দেখি ভাবি নামে সেভ করা একটা নাম্বার বেশি কথা হয়। নাম্বারটা দেখে তো বেহুশ হওয়ার মতো অবস্থা, কেননা আমার এই নাম্বারটা হলো আমার এক সামিয়ার। তার মানে নেহা সামিয়াকে সবকিছু বলে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সুন্দর করে গিয়ে এক্স এর নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রাখলাম। কাজ শেষে চলে আসলাম ওদের কাছে। ওদের এখনো শপিং করা শেষ হয়নি। নেহাকে ওর ফোন দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম। ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম। সেখানে গিয়ে একটি নেকলেস আমার নজর আটকে গেল। আমি হেল্প বয়কে একটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম, তখন স্বামী আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছিল। সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি। এবার দেখো মজা কেমন লাগে। নেহাকে বললাম, নেহা, এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো, এটা মিমিকে গিফট করব। শাহিদের কথা শুনে সামিয়ার ভিতরটা মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তবুও সবকিছু নীরবে সহ্য করে নিল। এত সবকিছুর পরেও যদি তাকে শাহিদকে হারাতে হয়। আরে আমাদের ক্লাসে চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছিল। আমি কয়েকদিন সময় চেয়েছিলাম। এখন ভেবেছি ট্যুরে যায় এই নেকলেস দিয়ে আমি আবার প্রপোজ করব। শাহিদের কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। সামিয়ার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার? এইটুকু কথাতে সামিয়া এত হার্ট হবে ভাবতে পারেনি। হলে হবে, আবার কি, কেবল তো শুরু। নেহার মিমকে নিয়ে বাসায় আসলাম। বাসায় পৌঁছে ঘড়িতে দেখি রাত 9টা বেজে গিয়েছে। ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসবো, কিন্তু তার হলো না। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইল বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম।
তবে একটা জিনিস ভাবাচ্ছে, গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসা অব্দি নেহা আমার সাথে একটা কথাও বলেনি। মিম গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, ওকে কোলে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম। নেহা রুমে গিয়ে দেখি নেহাও শুয়ে আছে। আমি নেহাকে ডাক দিলাম, আপু তোর কি শরীর খারাপ? আমার কথা শুনে নেহা উঠে বসে পড়লো। না ভাইয়া, ঠিক আছি, তাহলে? এমনি শুয়ে আছি। ও, এই নে, এটা তোর জন্য। কি আছে এখানে? মোবাইল ফোন। আচ্ছা রেখে দাও। নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নেহাকে বললাম, কি হয়েছে আপু তোর? ভাইয়া, তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো? ও, এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার। আরে ভাবি পাগলি যে, কেন? এমনি বলতেছি। আমি মুচকে এসে বললাম, সেটা পরে বুঝতে পারবি, চল ডিনার করবি। আমি খাবো না, তুমি খাও। সেটা বললে হবে না, তুই চল আমার সাথে। শেষে আমার জোড়াজড়িতে ডিনার করার জন্য রাজি হলো। অতঃপর দুই ভাই বোন মিলে ডিনার করে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে এসে আমার এবং মায়ের 3 দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো লাকেজে ভরে দিলাম। নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল। হ্যালো ভাবি, কি করতেছো? এই তো বসে আছি, তুমি? ডিনার করে রুমে আসলাম। ভালো। তোমার কণ্ঠ এমন লাগতেছে কেন? কান্না করতেছো? কি করব বলো, যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারো। ভাবি, তোমার ভেঙে পড়লে চলবে না। ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে। তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনোদিন আমার কাছে কোনো কিছু লুকায়নি। মেমে যদি সত্যি প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো, বুঝেছো? তুমি লেগে থাকো। ঠিক আছে, পরে কথা হবে। নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ফজরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহা আর মিমকে ডেকে তুললাম। মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম। নেহা এখনো ডাইনিং টেবিলে আসেনি। একটু পর নেহা আসলো। গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম। 3 জন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম। এরপর ড্রাইভার আঙ্কেল এসে আমাদের কলেজে নিয়ে নামিয়ে দিলেন। কলেজে পৌঁছে ঘড়িতে দেখি 6:30 বেজে গিয়েছে। নেহার ফ্রেন্ডদের কাছে গেল নেহা। আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়ি ওঠার জন্য বললেন। সিট লটারির মাধ্যমে নির্ধারণ করা হলো। নিশ্চয় নায়িকার পাশে নায়িকা সিট পড়েছে। একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল। মিমকে নিয়ে যাওয়ার পরেই ইকোনমিক্স স্যার এসে আমাকে বললেন, এই লিস্ট নিয়ে সকল বাসে যাই দেখো তো সবাই ঠিক মতো উঠেছে কিনা। ঠিক আছে স্যার। এরপরে সকালে বাসে গিয়ে দেখে আসলাম সব ঠিকঠাকই বসেছে। মোট 11টি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে। অনেক কয় বছর পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, এই জন্য ছাত্রছাত্রীদের যাওয়ার আগ্রহটা একটু বেশি। যাকে আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যে বাস ফিক্স করা হয়েছে সেটাতে গেলাম। ও বা, গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে। সব সিট পূর্ণ হয়ে গিয়েছে। আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি 36 নম্বর সিটটা আমার। 36 নম্বর সিটে গিয়ে তো আমি অবাক, কারণ আমার পাশের সিটে বসে আছে মিমি, যার কথা গতকালকে আমি শপিং বলে বলেছিলাম। আমার পাশের সারির 2 সিটের পিছনে সামিয়া এবং আইসিডি বিভাগের ম্যাম বসেছিলেন। তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম সামিয়ার কোলে বসেছিল আর নেহা অন্য বাসে ছিল। আমি সিটে বসতেই মিম আমাকে দেখে বলল, বাবাই, আমি তোমার কাছে যাবো। ঠিক আছে আব্বু, এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে। মিমি আমাকে কোলে নিয়ে আদর করছে। আর আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলে মিমকে চিনে, মিম সবাইকে চিনে না। তেমনি মিমির ক্ষেত্রেও হয়েছে। মিমি মিমকে চিনে কিন্তু মিম মিমিকে চিনে না, মানে তেমন পরিচিত নয়। মিম মিমির কাছ থেকে আমার কাছে এসে বসলো। বাবাই, এটাতে এটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবে। ঠিক আছে বাবাই। মামুনি, আমার জন্য তত্ত্বে দেনে তো? এই নাও আম্মু। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে চেয়ে আছে। আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল কালো চোখ, সেই আপেলের মতো গাল, সেই পাগল করা হাসি, সব মিলে মনে হয় স্বর্গের কোনো রমণী নেমে এসেছে। মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, ধ্যাত, কি যে বলো না। আমি আরেকটু পাম দিয়ে বললাম, সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনায় হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। সাইমের দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসছে। যাক, তাহলে ঔষধে কাজ লেগেছে। রাগেও নাক কান লাল হয়ে গিয়েছে। এটা সামিয়ার একটা অভ্যাস। মিমি মুচকি এসে বলল,
না করেছে কে? বানিয়ে ফেলো। ও মাইমে বলে কি আমি ওর দ্বারা আমার এক্স কে রাগাতে চাচ্ছি, আর সে বলছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানো কেমন। ঠিক আছে জানো, বলে আমার গালে কিস করে বসলো। হ্যাঁ আল্লাহ, এই আমি কার পাল্লায় পড়লাম। স্বামী আর এসব সহ্য করতে না পেরে তার সিট থেকে উঠে আমাদের কাছে এসে মিমিকে বলল, এই মেয়ে, এখানে কি চুমাচুমি করতে এসেছো? মিমি ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। কি মানে মানে করতেছো? আমার সিটে গিয়ে বসো, যাও। কেন ম্যাম? আবার কথা বলো, আমি যা বলতেছি তাই হবে, যাও বলতেছি। আর যেন কখনো তোমাকে সাইদের সাথে না দেখি। কি আর করার, মিমি মন খারাপ করে সামিয়ার সিটে গিয়ে বসলো। সামিয়া আমার পাশে বসলো, আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। সামিয়া বিড়বিড় করে বলছে, শয়তান ছেলে বলে কি, ওই মিমি পেতনি ছাড়া নাকি কলেজের অন্য কেউ সুন্দর নয়। তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন? এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোর গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল কালো চোখগুলো বেশি সুন্দর, আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিস? বলে কি তাকে নাকি আবার প্রপোজ করবি। দাঁড়া, তোর প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলছে সবকিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ম্যাম কিছু বলছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা সাহিদ, সত্যি কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? এসব বলছেন কেন? আর মিমিকে উঠিয়ে দিয়ে আপনি এখানে বসলেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনোদিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্টভাবে সামিয়ার হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমাকে তো সেই দিন মেরে ফেলেছেন যেদিন মিথ্যা দোষের জন্য, মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছিলেন। এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে? অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে লাইফটা শেষ করে দিয়েন না। আমার কথা শুনে সামিয়া চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? এখনো রেগে আছো আমার উপর? আমি হাত ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারো প্রতি আমার কোনো রাগ নেই, আর ক্ষমা সে তো অনেক আগে করেছি, নতুন করে আবার করার কি আছে? তাহলে আমার সাথে এমন কেন করতেছো? দেখুন, এসব বলতে চাচ্ছি না। স্বামী আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখ দিয়ে পানি ফেলছে। মিমি ঘুমিয়ে গিয়েছে, আমি মিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একেবারে আমার মতোই পাগলি। আমিও সিটে মাথা লাগিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি, আর আপনাদের তো বলাই হয়নি গতকাল দুপুরের পর থেকেই কড়া মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠেছে। তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয়। মাহফুজ ভাইকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম, এবার রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রুগী কেমন আছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ। এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, আর জেগে থাকলেই তোমার কথা। আর শোনো, এবার যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে, আর পারলে তুমি চলে এসো। দেখি ভাইয়া, যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থেকো। ফোন রেখে দিয়ে সিটে হেলাম দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি, আর মিমি আমার কোলে পা সামিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। সামিয়া এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাত দিয়ে মিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সামিয়ার কাঁধ থেকে মাথা তুলে ঠিকঠাক হয়ে বসে পড়লাম। সরি, আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি। সমস্যা নেই। ঘুম কেমন হলো? ভালোই হয়েছে। দুজনে আর কোনো কথা বললাম না। বাস তার আপন গতিতে চলছে, আর আমি বাইরের দৃশ্য দেখছি। বাসের হেল্পারের কাছ থেকে শুনলাম আর 1 ঘন্টার পথ অতিক্রম করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। একটু পরে আমার মেয়ে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে ওর মামুনিকে বলল, মামুনি, আমার তত্ত্বের দই। সামিয়া মিমকে চকলেট বের করে দিয়ে বলল, এই নাও আম্মু। এরপরে আমার মেয়ে তার মামুনির কোলে আছো হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তোমার ঘুম কেমন হলো? দালু হইতে বাবাই, তোমার ঘুম কেমন হলো? তোমার বাবাইয়ের ঘুমও ভালো হয়েছে মামুনি। মিম আর সামিয়া দুজনে গল্প করতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তবে এটা কক্সবাজার শহর থেকে একটু বাহিরে।
এই হোস্টেলটা আমাদের কলেজের টিচাররা অনলাইনে বুক করেছে, আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোস্টেল। বাস থেকে নামতে ইকবাল এসে সামিয়াকে বলল। ভাবি, ভাইয়ের সাথে জার্নি করতে কেমন লাগলো? সামিয়া লজ্জামাখা মুখে বলল, খুব ভালো হয়েছে। আমি সিফাতের দিকে রক্তিম চোখে তাকিয়ে বললাম, এই তোদের কোন কালের ভাবি হয়? আর তোদের না বলেছি ভাবি বলে ডাকবি না? সমস্যা নেই, তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি সামিয়াকে বললাম, দেখুন ম্যাম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপর স্যার আমাদেরকে প্রত্যেক দুজনকে একটা করে রুমের চাবি দিলেন। আমি আর ইকবাল এক রুমে, সাকিব আর রিয়াদ এক রুমে, অপরদিকে সামি আর নেহা এক রুমে। ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম। একটু ঘোরাঘুরি করতেই সন্ধ্যা লেগে গেল। আজকে আকাশ কালো, বেশ ঘোলাটে। বাইরে এসে দাঁড়িয়ে আছি, বাইরের দৃশ্য দেখছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, একা কি করতেছো? পিছন ফিরে দেখি মিমে দাঁড়িয়ে আছে। ও না, তেমন কিছু না, তোমার সাথে একটা কথা আছে। তোমার সময় যদি হয় তাহলে একটু সাইডে গেলে ভালো হতো। মিমি খুশি মনে বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা চলো, কোথায় যাবে? এসো। এরপর মিমিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে গিয়ে মিমিকে বললাম, মিমি, তোমাকে যে কথাটা বলবো তারপর যেন কোনো উল্টাপাল্টা কিছু করো না, আর আমাকে ভুল বুঝো না। কি এমন কথা বলবে তার জন্য এমন বলতেছো? তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো, আমি পরে বলছি। আসলে শাহিদ, আমি ভনিতা পছন্দ করি না। সোজাসুজি বলে দেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহিদ। আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। করতে চাইলাম কি আর হলো কি, এটা সম্ভব না। কেন? দেখো মিমি, তোমার প্রতি আমার সেই রকম কোনো ফিলিংস হয়নি। তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি। আর বাসে কথাগুলো বলার কারণ হলো, তোমাদের সামিয়া ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছ থেকে দূরে আছি, তাই ভালোবাসাটা একই আছে। তাকে রাগানোর জন্য তোমার সাথে এমন অভিনয় করেছি। সত্যি জানো কি, তুমি যথেষ্ট সুন্দর। তুমি আমার থেকেও ভালো ছেলে ডিজার্ভ করো। আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো থাকার জায়গা, সব অন্যজনের। আর পারলে, আমার কথা শেষ না হতেই কোথা থেকে সামি এসে সজোরে মিমির গালে দুটা থাপ্পড় মারলো। মিমি তাল সামলাতে না পেরে পড়ে গেল। সামিয়া মিমিকে তুলে বলছে, তোকে কতবার বলেছি সাহিদের সঙ্গে কথা বলবি না, তারপরেও শুনিসনি। বলেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরে ঠাস ঠাস করে দুইটা গালে লাগিয়ে দিলাম। বেশ জোরে মারার জন্য সামিয়ার ঠোঁটের কিশোর অংশ কেটে গেল। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তোবা কখনো ভাবতেই পারেনি তাকে আমি মারবো। তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তোর মতো অবিশ্বাসীর মায় আর নিজেকে জড়াতে চায় না। তারপরেও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? যা, চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। চোখের সামনে থেকে যা। সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। কি করবো বলেন, এখানে তো আর মিমির দোষ নেই। আমি তো মিমিকে এখানে নিয়ে এসেছি। আমি মিমিকে বললাম, সরি মিমি, আমার জন্য তোমাকে এরকম পরিবেশের সম্মুখীন হতে হলো। আমাকে মাফ করে দিও। বন্ধু হতে পারি। আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও? তাহলে শুনো। এরপর কলেজ থেকে শুরু করে সামিয়ার সাথে প্রেম, বাসা থেকে বের হওয়া, সবকিছু বললাম। আমার কথাগুলো শুনে মিমি কান্না করতে করতে বলল, এত কিছু হয়েছে তোমার উপর? তবে কথা বাদ দেবে সব। আর ম্যামের সাথে আমার রিলেশনের কথা কাউকে বলবে না। ঠিক আছে, তবে শাহিদ, ম্যাম তোমাকে হয়তো ভালোবাসে, আর কষ্ট দিও না। হ্যাঁ জানি, তবে আরেকটু দিব। এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায়। আরে না, আচ্ছা রুমে যাবা নাকি? চলো। এরপরে রুমে এসে দেখি ইকবাল শুয়ে ফোন টিপছে। আমি সোফায় বসে থেকে নেহার কাছ থেকে ফোন নিয়ে মিমের কথা জানলাম। একটু পর ডিনার করার জন্য ডেকে গেল। সকলে একসাথে হোস্টেলের ক্যান্টিনে গিয়ে ডিনার করলাম। ডিনার করে গিয়ে যে যার রুমে আসলাম। দীর্ঘক্ষণ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এই জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই ঘুমিয়ে পড়লাম সবাই। তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীদের সাথে। মিমা তখন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সামিয়া ডিনার করলো না কেন? হুস, এত ভেবে কাজ নেই। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাত বেশি একটা হয়নি, কেবল 9টা বাজে। ইকবাল ঘুমিয়ে পড়েছে। একটা রুমে 2টা করে বেড আছে, যার ফলে শুয়ে থাকতে অসুবিধা হবে না। শুয়ে পড়তে একদম ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। ঘুম যে কোথায় উধাও হয়ে গেল। ওদের কারো কিছু হলো না তো? এক পাউন্ড টেনশন নিয়ে ফোনটা রিসিভ করলাম।
হ্যাঁ, হ্যালো নেহা, কারো কিছু হয়েছে নাকি? ভাইয়া তুমি তাড়াতাড়ি আমার রুমে এসো। কেন? তুমি এসো তাড়াতাড়ি, ভুলেই ফোন কেটে দিল। আমি রুম থেকে বের হয়ে আমার রুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে নেহার রুমের দরজার কাছে গেলাম। দরজা ধাক্কা দিতে নেহা এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতরে ঢুকে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখে তো অবাক হয়ে গেলাম, কারণ সামিয়ার বেডের উপর শুয়ে আছে আর তার উপর কম্বল থাকার পরেও থরথর করে কাঁপছে আর আবুল তাবুল বকছে। সামিয়ার কোল্ড অ্যালার্জি আছে, যার জন্য এখন তার অবস্থা আরো বেশি খারাপ। সামিয়ার এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। হাজার হলো সে আমার ভালোবাসা, মুখে তাকে যতই বলি ভালোবাসি না, কিন্তু আসলে তাকে অনেক ভালোবাসি। তবে তার প্রতি আমার অভিমানটাও এখনো আছে। জানি না এই অভিমানটা শেষ কবে হবে। আমি সামিয়ার বেডের কাছে গিয়ে সামিয়ার কপালে হাত দিয়ে দেখি জ্বরের কারণে সামিয়ার কপাল পুড়ে যাচ্ছে। আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, নেহা ম্যামের এই অবস্থা হলো কি করে? আসলে ভাইয়া কালকে সন্ধ্যার পর ম্যাম কোথা থেকে যেন দৌড়ে রুমে আসলো। রুমে এসে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। একটু পরে দেখি শাওয়ারের শব্দ আসতেছে। আমি মনে করলাম জার্নি করার জন্য শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই শাওয়ার নিচ্ছে। আমিও আর কিছু বললাম না। প্রায় আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও বের হয়ে আসতেছে না। আমি ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি ম্যাম ওয়াশরুমের মেঝেতে বসে থেকে কান্না করতেছে আর মাথার উপর ঝর্ণা থেকে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। তাহলে এখন এভাবে শাওয়ার ছেড়ে বসে আছো কেন? আমার কিছু হয়নি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমি আর কিছু না বলে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল। আমি ম্যামকে ডিনার করার জন্য ডাকলাম, কিন্তু সে বলল পরে ডিনার করবে। আমি জেদ করেও তাকে আমার সাথে ডিনার করতে নিয়ে যেতে পারিনি। আমি মিমকে নিয়ে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে দেখি ম্যাম এখনো শাওয়ার নিচ্ছে। আমি আর তার কোনো কথা না শুনে রুমে এসে ড্রেস নিয়ে তার ভেজা ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে ড্রেস পরে দিয়ে তার বেডে শুয়ে দিলাম। তারপর তাকে আবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ম্যাম আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আমি হেরে গেছি নেহা, আমি আমার ভালোবাসার প্রতি হারিয়ে গেছি। তখন আমি বুঝতে পারলাম না তোমাদের মধ্যে কিছু হয়েছে। নেহার কথা শুনে আমার দুইটা চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। কি করে পারলাম মেয়েটার সাথে এমন আচরণ করতে? মন চায় বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বলি, পাগলি তোকে খুব ভালোবাসি রে, কেন তুই বুঝিস না? মন চায় আবার তাদের কাছে ফিরে যেতে, কিন্তু কোন এক অজানা শক্তি এসে বাধা দিয়ে বলে, শাহিদ তারা তো তোকে কম শাস্তি দেয়নি, তুই কি ভুলে গেলি? তখন আমি আর তাদের কাছে ফিরে যেতে পারি না। জেগে ওঠে সেই পুরনো ক্ষতগুলো, মনে পড়ে সেই 3 বছর আগের কথাগুলো, যখন তারা আমাকে বিনা দোষে বাসা ছাড়া করলো, বিনা দোষে চরিত্রহীন উপাধি দিল। কি করে তাদের কাছে আবার ফিরে যাই? নেয়ার কথায় আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। ভাইয়া জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, জানার চেষ্টাও করি না। তবে একটা কথা বলি ভাইয়া, এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, তাই আমি অতীতের সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করো। আমি নেহার কথার উত্তর না দিয়ে বললাম, নেহা তোর কাছে রুমাল থাকলে নিয়ে আয় তো। নেহাকে রুমাল নিতে পাঠিয়ে আমি ওয়াশরুম থেকে এক জগ পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে সামিয়ার মাথার কাছে বসে নেহার কাছ থেকে রুমালটা নিয়ে পানিতে ভিজিয়ে সামিয়ার মাথায় পট্টি দিতে লাগলাম। সামিয়ার জ্বর ক্রমশ বেড়ে চলেছে, গায়ের কাঁপুনি বেশি হয়ে যাচ্ছে আর জ্বরের ঘরে ভুলভাল বকছে। আমি আমার রুমে এসে ব্যাগ থেকে জ্বরের ক্যাপসুল নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম। সামিয়া এখনো অবচেতন অবস্থায় আছে। প্রায় 45 মিনিট ধরে জলপট্টি দেওয়ার পরে সামিয়া কিছুটা স্বাভাবিক হলো। এতক্ষণে নেহা আমার পাশে বসেছিল। আমি নেহাকে বললাম, আপু তুই মিমকে নিয়ে তোর বেডে শুয়ে পড়। আমি এখানে বসে আছি, তুমি তোমার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখানে আছি, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ঘুম জাগলে তুই অসুস্থ হয়ে পড়বি। ঠিক আছে ভাইয়া। এরপর নেহা মিমকে সামিয়ার বেড থেকে নিয়ে যেয়ে ওর বেডে শুয়ে পড়লো। আমি সামিয়ার মাথাটা আমার কোলের উপর তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। একটু সেবা করতে করতে কখন যে রাত শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। ফজরের আজানের সময় সামিয়ার বেড থেকে উঠে নিজের রুমে এসে অজু করে নামাজ পড়ে বেডে গায়ে লিয়ে দিলাম। এখন সামিয়ার জ্বরটা ছেড়ে গিয়েছে, তবে একটু একটু আছে। সকাল 7টায় ঘুম থেকে উঠে সোজাই মেডিসিন কর্নার থেকে কিছু জ্বরের ওষুধ নিয়ে এসে নেহাকে দিয়ে বললাম, নেহা এই মেডিসিন গুলো তোর ম্যামকে খাইয়ে দিস। ঠিক আছে ভাইয়া। এখন জ্বর কেমন আছে? জ্বর নেই, তবে এই মেডিসিনগুলো খাইয়ে দিলে একেবারে সেরে যেতে পারে। ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে ইকবাল আর আমি বসে আছি। একটু পরে রিয়াদ আর সাকিব আমাদের রুমে আসলো। সাকিব আর রিয়াদ বসতেই বলতে শুরু করলো, জানিস তোর আমাদের শাহিদ আজকে
রাতে ভাবির কাছে ছিল। ইকবালের কথা শুনে সাকিব আর রিয়াদ আমার মুখের দিকে খোলা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি যেন অন্য গ্রহ থেকে এসেছি। বলিস কি মামা, এত দূর আগিয়ে গেছে? আরে আগে শুনিনি তো। রাত প্রায় 10টা বাজে, আমার ঘুম ভেঙে গেল। পাশের বেডে তাকিয়ে দেখি শাহিদ নেই। মনে করলাম ওয়াশরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও ওয়াশরুম থেকে বের হচ্ছে না। আমি ওয়াশরুমে ঢুকে দেখি কেউ নেই। গেল কই রে? আমি ভাবলাম হয়তো বাইরে গেছি। রুম থেকে বের হয়ে এসে বাইরে দেখি কেউ নেই। ম্যাডামের রুমে উকি দিয়ে দেখি আমাদের জানের দোস্ত শাহিদ কথা বলতেছে। তার মানে ভাইয়া ভাবের রুমে গেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে দেখি শাহিদ এখনো আসেনি। একটু পরে রুমে আসলো। আমি ঘুমানোর ভান করে মিটি মিটি চোখে তাকিয়ে বুঝতে পারলাম বন্ধুর শরীরটা বেশ খারাপ, কারণ সারা রাত হয়তো ম্যাচ খেলেছে। আরে ভাই, ইকবাল যা বলছে তার কিছু সত্য কিছু মিথ্যা। আমি ওই রাতে ওখানেই ছিলাম, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে সাকিব বলল, বুঝি বন্ধু বুঝি, আমরা কচি খোকা না। করছে বুঝিস তোরা, থাক তোরা বলে রুম থেকে বের হয়ে আসলাম, কারণ তাদের কাছে যতই থাকবো তার ততই ব্যস্ত। বাইরে আসতে ফোনটা বেজে উঠলো। বের করে দেখি স্যার ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তুমি? স্যার আমি তো বাইরে আছি। কেন? তুমি হোস্টেলে যায় সকলকে ক্যান্টিনে নিয়ে এসো। ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বের হব। ঠিক আছে স্যার। আমি হোস্টেলে ফিরে এসে সবাইকে ক্যান্টিনে যেতে বললাম। সকলে একসাথে ব্রেকফাস্ট করে ঘুরতে বের হলাম। প্রথমে হিমছড়ি গেলাম, এরপর পর্যায়ক্রমে গেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে, রাডার স্টেশন, লাইট হাউসে, আমার পাড়া ক্যাঙ্কে, ইরানিতে। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করলাম। দুপুর 2টা বেজে গিয়েছে। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই একসাথে লাঞ্চ করে হোস্টেলে আসলাম। সকলে গোসল করে আবার রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিকেলে সেই পরন্ত সূর্যের রোদটুকু এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময়টা উপভোগ করতে আমরা সৈকতে কাটাতে চাই। আর আজকে রাতে রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। সৈকতে আমি, নেহা, মিম, সামিয়া একসাথে ঘুরতেছি। ইকবাল, সাকিব, রিয়াদ আরো কিছু ফ্রেন্ড একসাথে ঘুরছে। সামিয়া, নেহা আর মিম ওরা 3জন আমার সামনে সামনে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু যাচ্ছি। ফোনটা বেজে উঠলো। বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করতেই বলল, আজকে রাতে আমাকে ঢাকা ব্যাক করতে হবে। অফিসের কি যেন জরুরি মিটিং আছে, যেটা আমার স্বাক্ষর ছাড়া হবে না। এতক্ষণে ওরা 3জন আমার থেকে অনেকটাই দূরে আছে। হঠাৎ মিমি দৌড়ে এসে বলল, শাহিদ দেখো তো, আমার চোখে কি যেন পড়েছে, খুব ব্যথা করতেছে, প্লিজ একটু দেখো। বিকেল 3টা রোদ বেশ কড়া না হলেও রোদে দাঁড়িয়ে থাকাটা বেশ অসুবিধার নয়। আমি মিমিকে নিয়ে একটা গাছের নিচে নিয়ে গেলাম। পকেট থেকে একটা টিস্যু বের করে কিছু অংশ ছিঁড়ে দিলাম। মনে করলাম বালি পড়েছে হয়তো। চোখের কাছে চোখ নিয়ে গিয়ে ভালোভাবে দেখি একটা ছোট্ট পোকা পড়েছে। টিস্যু দিয়ে পোকাটা বের করে দিয়ে মিমির চোখে যখনই ফু দিতে যাব, তখনই কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে ঘুরে দিল। তাকিয়ে দেখি সামিয়া। সামিয়া কোনো কথা না বলে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, লুচ্চা, তোর লুচ্চামি কখনো শেষ হবে না। তুই চরিত্রহীন ছিলি, এখনো আছিস। তোর মতো চরিত্রহীন। আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক বলেছিস। ভেবেছিলাম সবকিছু বলে আবার তোকে আবার বুকে জড়িয়ে দেব, কিন্তু না, সেটা তুই হতে দিলে না। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আমার। এতক্ষণে সবাই আমাদের এই কাহিনী দেখলো। সবাই ভাবছে এতে সম্পর্কটা কি। আমি ঢাকে বলে হোস্টেলে ফিরে আসলাম। মাথায় রক্ত উঠে গিয়েছে। আমি ভাবলাম হয়তো সামিয়া তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে, কিন্তু না, এটা তার একটা আবেগ। রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আসলে ম্যাম, আপনার ভালোবাসাটা আসল নয়। আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না। মানে কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আপনি শাহিদের যোগ্য নন। শাহিদ আপনাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আপনি শাহিদের ভালোবাসার মর্যাদাটা দিলেন না। গতকাল রাতে যখন আপনি আমাকে শাহিদের সাথে দেখেছিলেন, তখন আমি শাহিদকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু শাহিদ আপনাকে ভালোবাসে বলে আমাকে রিজেক্ট করে দেয়। তবে আপনার সাথে এমন করার কারণ হলো সে আপনাকে কষ্ট দিতে চায়। যে ভালোবাসা মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয়, আপনাকে সে কয়েকদিনের মধ্যে মেনে নিতে চেয়েছিল, কিন্তু আপনি তার নিজ হাতে শেষ করে দিলেন। মিমির কথা শুনে সামিয়ার মাথায় হাত দিয়ে বিচে বসে পড়ে।
মিমি আবারও বলতে শুরু করলো, আজকে আমার চোখে কি যেন পড়েছিল, খুব ব্যথা করেছিল। আমি শাহিদকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে এসে চোখে কিছু পড়ার কথা বলে শাহিদ টিস্যু দিয়ে আমার চোখ থেকে পোকা বের করে দেয়। আর আপনি এসে চর মেরে কথা শুনিয়ে দিলেন। এখনো সময় আছে, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন। সেটা যে কোনো উপায় করতে পারেন। হয়তোবা আপনার কষ্ট হতে পারে, তবুও চেষ্টা করুন, কেমন একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। বলে বিবি সেখান থেকে চলে গেল। সামিয়া নিচে বসে কান্না করতে লাগলো। নেহা সামিয়াকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে। সামিয়ার কান্না দেখে বিবি কান্না শুরু করে দিয়েছে। নেহা সামিয়া আর মিমকে নিয়ে হোস্টেলে ফিরে আসলো। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। বলো। স্যার আমি আজকে ঢাকা ব্যাক করব। কেন? স্যার কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর সেখানে আমি না থাকলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখবেন। ঠিক আছে, কখন যাবে? 8টার ফ্লাইটে যাব। ওকে। স্যার রুম থেকে বের হয়ে আমার রুমে এসে প্যাক করতে লাগলাম। এতক্ষণে সবাই বিচ থেকে চলে এসেছে। আমাকে প্যাক করতে দেখে ইকবাল বলল, শাহিদ কোথায় যাবি, প্যাক করছিস কেন? আমি প্রত্যুত্তরে বললাম, ঢাকায় যাব দোস্ত। কেন? অফিসে জরুরি মিটিং আছে, আর নেহাকে একটু দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। আমি নেহার কাছ থেকে ফোন দিয়ে বাইরের রুম থেকে আসতে বললাম। নেহা বাইরে এসে আমাকে দেখে অবাক, কারণ আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আমাকে এই অবস্থায় দেখে বলল, ভাইয়া তুমি কোথায় যাবে? আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে, তো তাই আমাকে যেতে হবে। না গেলে হয় না? না রে বোন, যেতেই হবে। আর আমার আম্মুকে একটু নিয়ে আয়। নেহা মিমকে নিতে তার রুমে গেল। একটু পর সামিয়া সহ ওরা 3 জন আমার কাছে আসলো। সামিয়া আমাকে এইভাবে দেখে অবাক। আমি আমার মেয়েকে কোলে দিয়ে বললাম, আম্মু তুমি আমার সাথে যাবে নাকি, আর আম্মির সাথে থাকবে? বাবাই তুমি কোথায় যাবে? আমি ঢাকায় যাবো। আম্মু তুমি যাবে? না বাবাই, আমি আন্নি আর মামনির সাথে থাকবো। আচ্ছা আম্মু থাকো, দুষ্টুমি করবে না। আচ্ছা বাবাই। আর নেহা মিমকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যেও। আচ্ছা। আমি সামনে ঘুরে লাগেজ হাতে নিয়ে যে এক কদম ফেলবো, তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা ঝরে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে সুযোগ দাও। আমি আর কিছু না বলে পাটি ছাড়িয়ে দিয়ে ইকবাল, রিয়াদ আর সাকিবকে বিদায় দিয়ে পা বাড়ালাম বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে পৌঁছাতে 8টা বাজতে আর 10 মিনিট বাকি। তারপরে বিমান উঠে পড়লাম। বিমান ল্যান্ড করলো ঢাকায়। বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বিমানে ওঠার সময় আঙ্কেলকে আসতে বলেছিলাম। গাড়ি নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ গতরাতে একটা প্রতারকের সেবা করতেই কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। অফিসের প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় এসে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, একা এসেছি। লং ড্রাইভ করতে ভালোই লাগে। দীর্ঘক্ষণ ড্রাইভ করে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছালাম। গাড়ি পার্ক করে নার্সের ড্রেস আপ করে ভিতরে ঢুকলাম। আম্মুর কেবিনে গিয়ে দেখি আম্মুর মাথা হেলে বসে আছে, আর আম্মু ঘুমিয়ে আছে। এক নজর দেখে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম। মাহফুজ ভাই বলল, আম্মু এখন মোটামুটি সুস্থ, কয়েকদিন পর রিলিজ দিবে। মাহফুজ ভাইয়ের সাথে কিছু কথা বলে হাসপাতাল থেকে গাড়িতে চলে আসলাম। আবার ড্রাইভ করে চলে আসলাম ঢাকায়। আগামীকাল সকাল 7টায় নেহারা সিলেট থেকে ঢাকায় ফিরবে। রাজশাহী থেকে ঢাকায় আসতে রাত হয়ে গেল। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গিয়েছে। দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম কলেজে, কারণ ট্যুরের বাস সকালে এসে সকলকে নামিয়ে দিবে। একটু পরে বাস আসলো। একে একে সবাই নামলো। মিম, নেহা আর সামিয়া একে একে নামলো। মিম আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমিও কোলে তুলে দিলাম। এরপরে আমি বন্ধুদের সাথে কথা বলে নেহা আর মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 3 জন মিলে নাস্তা করলাম। আজকে কলেজ বন্ধ আছে। নাস্তা করে নেহা রুমে ঘুমানোর জন্য গেল, আর মিমকে আমার রুমে নিয়ে এসে গল্প করতে লাগলাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন কলেজে গেলাম। কলেজে ক্লাস তেমন হলো না, শুধু ট্যুরের কথাই হলো। ছুটির পরে আমি আর সামিয়া রুমে গেলাম না। ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে পড়তে বসলাম, কারণ পরীক্ষার আর বেশি সময় নেই। রাতে মিম, নেহা আর আমি একসঙ্গে ডিনার করতেছি। মিম আমার কোলে বসে আমার হাতে তুলে খাচ্ছে। ডিনার করার সময় নেহা যা বলল তা শুনে আমার রাগে মাথায় রক্ত উঠে গেল। ভাই একটা কথা বলার ছিল। বল।
আসলে ভাইয়া সামিয়া ম্যাম যে বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে, এখন থাকার জন্য অন্য একটা বাসা খুঁজতেছে। তো আমি বলতেছি যে তাকে আমাদের বাসায় রেখে দেই, তাতে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে আর মিম তার মামনিকে কাছে পাবে। আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদের ছেড়ে চলে যাই? না তাহলে এসব কথা আর বলিস না। প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে চলে আসলাম। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছি, কেন সামিয়া, কেন কেন তুমি আমার সেই পুরনো কষ্টগুলো মনে করিয়ে দিচ্ছ? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম। কোথা থেকে তুমি এসে আবার তোমার সে মায়া জড়িয়ে ফেললে, যে মায়ের কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল। আমি তো সবকিছু ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার সেই একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীন হলাম, কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করছো কেন? হয়তোবা তুমি মনে করছো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো তুমি কত দৌড়াতে পারো। নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতেই ওর ফোনটা বেজে উঠলো। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়া ফোন দিয়েছে। নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাইয়া কি বললো? আসলে ভাবি ভাইয়া তো রাজি হচ্ছে না। ও, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করতেছি। প্লিজ নেহা, তুমি কিছু করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, পরে কথা বলবো। ঠিক আছে, ভালো থেকো। নেহার সাথে কথা বলে সামিয়ার বেড থেকে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সামিয়া মনে হচ্ছে সে শাহিদকে হারাতে যাচ্ছে। বড্ড বেশি ভালোবাসে সে শাহিদকে, কিন্তু কিভাবে কি যে হয়ে গেল। হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদানটা সবচেয়ে বেশি। নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায়, আর এই জন্য তার ভাইকে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? একটু পরে মনে পড়লো তার ভাই আর কান্না সহ্য করতে পারবে না। এসব ভাবতে ঘুমিয়ে গেল। অনেক রাত পর্যন্ত ছাদ থেকেই তাদের খেলা দেখে রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। 8টার সময় আমি আর আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসলাম। নেহা আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাব। আমার মেয়ের সাথে গল্প করছি, মানে ট্যুরে গিয়ে কি দেখলো, ওর মামুনি কি খাওয়ালো, কি বললো, এইসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পর নেহা আসছে না। আমি আমার মেয়েকে বললাম, তোমার আর্নিকে ডেকে নিয়ে আসো তো। আত্মা বাবাই। আমার মেয়ে নেহাকে ডাকতে গেল। আমি ফোন রেখে ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার মেয়ে একাই নেহা রুম থেকে আমার কাছে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার আর্নি কোথায়? বাবাই আনি লাগ কোলেতে থাকবে না বললো। রাগ করেছে মানে? চলো তো আমি কি হয়েছে দেখি। চলো বাবাই। আমি ওকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম। রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুজে শুয়ে কান্না করছে। আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে আপু তোর, কান্না করছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করে যাচ্ছে। এবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে দিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? না নেহা কিছুই বলছে না, চোখ বন্ধ করে শুধু পানি ফেলছে। আমি বললাম, দেখ বোন, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তাছাড়া তোরা ছাড়া আমার কে আছে? আমি কারো বোন নই, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। কেউ আমার কথা শুনে না, আমি কারো কেউ নই। ও এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুচকি এসে নেহার কপালে একটা চুমু দিয়ে বললাম, বল তুই কি চাস? ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। ঠিক আছে যা। সত্যি? এখন ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে কলেজে যাব। ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে মনে হাসছি আর বলছি, সামিয়া তুমি আর কত কি করবে? আমার সহসল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে। নিজের স্বার্থ হাসিলের জন্য আমার ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনো আমার বাসায় নিয়ে আসতাম না,
কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম, নইলে আমার মা হারা বোনটা কষ্ট পাবে, আর সে কষ্ট পাইলে তার মাকে দেওয়ার কথাটা আমি রাখতে পারবো না। তবে সামিয়া, তুমি যখন আমার বাসায় আসতে চাইছো, থাকতে চাইছো, তাহলে বেশ, তুমিও প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য। নেহা নিচে আসলো, তিনজন একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পরে ক্লাসে গেলাম। প্রথম ক্লাসটা শেষ হতে সামিয়া এসে ক্লাসে ঢুকলো। মনে হয় ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। সামিয়া ক্লাস করাতে শুরু করলো। আমার দিকে সে একভাবে তাকিয়ে আছে, যা আমার অস্বস্তি বোধ করছে। অস্বস্তির মাধ্যমে কোন রকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আর ক্লাস করব না। নেহার কাছ থেকে মিমকে নিতে গেলাম, কিন্তু মিম নেহার কাছে নেই। নেহা বলল মিম নাকি সামিয়ার কাছে আসে। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম সামিয়ার রুমে। সামিয়া অফিসের রুমে দরজাটা হালকা ফাঁকা ছিল। দরজার ফাঁকা স্থান দিয়ে দেখি সামিয়া মিমকে তার টেবিলের উপর বসিয়ে রেখেছে, আর সে তার সামনের চেয়ারে বসে আছে। কি যেন বলছে, আর বিবি খিলখিল করে হাসছে। আমি দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি বিবির কাছে গিয়ে বললাম, আম্মু বাসায় যাবে এখন? হ্যাঁ, বাবাই যাবো। চল আম্মু। বাই মামুনি। বাই মামুনি। মিমকে নিয়ে দরজার কাছে আসতেই সামিয়া বলল, সাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ শুনো। আমি তার কথা না শুনে দরজা খুলতে যাব, তখন সামিয়া এসে আমার হাত ধরে বলল, প্লিজ সাহিদ। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে বসিয়ে দিলাম। কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার থাপ্পড়কে সামিয়া সেখানে বসে থেকে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে বেবিকে নিয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। বাহিরে আসতে বিম আমাকে বলল, বাবা মামুনি কেন কান্না করছে? আমি প্রতি উত্তরে কি দিব ভেবেই পাচ্ছিলাম না। অবশেষে বললাম, তোমার মামুনি চকলেট খাবে তাই কান্না করছে। তাহলে একটা কিনে এনে দাও। না, এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। সান্ত্বনামূলক বাক্য প্রদান করে বললাম, তোমার মামুনির কাছেই অনেক চকলেট আছে, সেগুলো একাই খাবে, তাই কান্না করছে। এই জন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম, বুঝেছো? বাবাই। এরপর মিমকে নিয়ে নেহার কাছে গিয়ে বললাম, নেহা তুই এখন বাসায় যাবি কি? কেন? আমি এখন বাসায় যাব, তুই যাবি নাকি? আমি পড়ে ম্যামকে নিয়ে একেবারে যাব। ম্যাম মানে? ম্যাম মানে মিমের মামুনিকে নিয়ে যাব। ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? না মানে ভাইয়া, তুমি যাও, আমি একটু পরে ম্যামের সাথে আসতেছি। ঠিক আছে, ভালোভাবে আসিস। আচ্ছা ভাইয়া। আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে পার্কিং লটের দিকে যাতেই মিমের সাথে দেখা। এরপর ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলল, সরি শাহিদ, আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে সেদিন ওই বিহেভ করলো। আরে না, এসব বাদ দাও। ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপও লেগেছে। কেন? আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমিকে বললাম, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে, আবার আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি মুচকে এসে বললাম, আরে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আর সেদিন সেখান থেকে আসার কারণ হলো, পরের দিন অফিসে একটা মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনে, যেখানে সামিয়া, নেহা আর নেহার কিছু ফ্রেন্ড ছিল। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। মুখটা কালো হয়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত হবে। আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশ দূরে থাকলেও সামিয়ার চেহারাটা স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে। আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরো বেশি হেসে হেসে কথা বলতে লাগলাম। মিমি বিষয়টা বুঝতে পেরে বলল, জানিস শাহিদ, তুই ম্যামকে এখনো ভালোবাসো, কিন্তু বলছো না, কারণ আরো কষ্ট দিতে চাও। তবে এমন বেশি করো না যাতে আবার। মিমির এইসব কথা আমি শেষ না হতে দিয়ে বললাম, ও কিছু না, ওটা সামান্য কিছু। আচ্ছা ভালো থাকো, বাসায় যাব। আচ্ছা যাও। এবং আমি আমার মেয়েকে বাইকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, ও ভাইয়া ওঠো। কি হয়েছে বল। ভাইয়া নিচে থেকে সামিয়া ম্যামের লাগেজের ব্যাগটা নিয়ে এসো। কি বলে লাফ দিয়ে উঠে দেখি সামিয়া দরজার পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। মেজাজটা বিগড়ে গেল। আমি রেগে কটমট করতে করতে বললাম,
আমাকে কি লোক মানুষ মনে হয়? আর আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না। প্রয়োজনে এখান থেকে চলে যেতে পারি। সাইদের কথা শুনে সামিয়ার হাসি মুখটা নিমিষেই কালো হয়ে গেল। প্লিজ ভাইয়া যাও একটু। হর, কোথা থেকে যেন এসব আসে। আচ্ছা চল। এরপরে বাসার বাইরে এসে গাড়ি থেকে সামিয়ার লাগেজটা আর কিছু ব্যাগ নিয়ে আসলাম। বাসার ভিতরে এসে দেখি সামিয়া মিমকে কোলে নিয়ে বসে আছে। আমি রেগে গিয়ে বললাম, বাসায় ভাড়া থাকতে এসেছে, ভাড়াটিয়াদের মতো থাকবে, আমাদের সাথে কি যত সব। সামিয়া আমার কথা শুনে দৌড়ে ওর রুমে চলে গেল। নেহা মন খারাপ করে বসে আছে। আমিও রুমে চলে আসলাম। ডিনার করার সময় ডাইনিং টেবিলে গিয়ে দেখি সামিয়া টেবিলে বসে থেকে মিমকে খাওয়াচ্ছে, আর নেহা ওদের পাশে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি চেয়ারে বসে নেহাকে বললাম, নেহা, উনি কি আমাদের পরিবারের সদস্য নাকি ভাড়াটিয়া? কেন ভাইয়া? আমাদের সঙ্গে ডিনার করছে যে। প্লিজ ভাইয়া এসব বাদ দাও। আমি রেগে গিয়ে বললাম, থাক তুই, আমি খাবো না। এরপরে রুমে এসে বেডের উপর বসে আছি। একটু পরে বুঝতে পারলাম কে যেন রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখি সামিয়া। আমাকে তাকাতে দেখে বলল, প্লিজ তুমি আমার উপর রাগ করে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে। দেখুন, আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন ইচ্ছা তখন আমার রুমে আসবেন। আর আমার শরীর খারাপ হবে কিনা সেটা আমি বুঝবো, কাউকে আলগা পিড়িত দেখাতে হবে না। আর এখন আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হতাম। সামিয়া আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ স্টাডি করে ছাদে গেলাম। ছাদে গিয়ে বসে থেকে মেঘের সাথে খেলা দেখছি। হঠাৎ পিছনে কারো আসার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সামিয়া আসছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে চাইলে সামিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, সাহিদ, আমাকে কি মাফ করা যায় না? আমি পারতেছি না। আমি মানলাম সেদিনের ভুলটাও আমার হয়েছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন, যেগুলোতে সফলও হয়েছেন। কিন্তু আবার আপনি কি চাচ্ছেন? আপনিও কি আমাকে পরিবার ছেড়ে যেতে বাধ্য করবেন? বের হয়ে যেতে বললে যাচ্ছি, তবু আপনি আমাকে আপনার এই মিথ্যা ভালোবাসার মায়ে জড়াবেন না। তাছাড়া আমি তো চরিত্রহীন। একজন চরিত্রহীনের সাথে কিভাবে আপনার যায়? সুতরাং বলে কি, আপনি এসব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন। এই কথা বলে আমি ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলাম। সামিয়া ছাদ থেকে নেমে রুমে এসে বলতে লাগলো, সাহিদ, তুমি আমার প্রতি যতই রাগো, যত অভিমান করো না কেন, আমি তোমার সে রাগ অভিমান সব আমার ভালোবাসা দিয়ে শেষ করে দেব। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও। দেয়াও সমস্যা নেই, তোমার সব কষ্ট মাথা পেতে সহ্য করব, তবুও তোমাকে আর ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মিম নেহার কাছে আছে। সকালে ঘুম ভাঙলো অপরিচিত কারো কণ্ঠে, যে কণ্ঠ সকালে শোনা যায়নি। চোখ খুলে দেখি সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, এই আপনার সমস্যা কি? ইচ্ছা মতো আমার রুমে আসছেন? আর আপনার কি কমন সেন্স নেই যে একজনের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়? না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চুমুক দিতেই বুঝলাম এটা সামিয়া তৈরি করেছে। খুব টেস্ট হয়েছে। আমি বললাম, এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বলল, আমি বানিয়েছি। আমি কফির মিটার সামিয়ার গায়ে ঢেলে দিয়ে বললাম, ছি, এসব মানুষ খায়? কি বানিয়েছেন এসব? কফিও বানাতে পারেন না নাকি? যান, চোখের সামনে থেকে যান। মেয়া বলল, কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। যার সময় লক্ষ্য করলাম যে জায়গায় গরম কফি পড়েছে সেই জায়গাটা লাল হয়ে গিয়েছে। নিজেকেই খারাপ লাগছে। কি করে করলাম এসব? আমিও ফ্রেশ হতে নিচে আসলাম। নিচে এসে দেখি মিম আর নেহা সোফায় বসে টিভি দেখছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। একটু পরে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। একটা জিনিস খেয়াল করলাম, সকালের পর থেকে সামিয়াকে আর দেখতে পাইনি, এমনকি নাস্তা করার সময়ও না। বাইরে এসে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম একসাথে যাবো বলে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা বলল, ভাইয়া কার জন্য দেরি করতেছো? তোর ম্যাম কি চলে গিয়েছে? অনেকক্ষণ গেছে, হাতে নাকি গরম পানি পড়েছে, এজন্য মেডিসিন নিয়ে একেবারে কলেজে যাবে। নেহার কথা শুনে নিজেকে খুব নিকৃষ্ট মনে হলো। কি করলাম আমি? কি ভাবতেছো ভাইয়া? না কিছু না, চল। এরপর কলেজে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতেই ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসে গিয়ে প্রথম ক্লাস করতেই পিয়ন এসে আমাকে বলে গেল এই ক্লাস শেষে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে। আমি প্রথম ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় নক করে বললাম, মে আই কাম ইন স্যার?
প্রিন্সিপাল স্যার রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনে চেয়ারে বসে আছে। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনি নাকি আমাকে ডেকেছেন? এসো। তো স্যার বলুন কি করতে হবে আমাকে? শাহিদ, তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেছিলাম, কিন্তু তুমি নাকি ওনাকে ঠিকমতো সময় দিচ্ছ না। স্যার আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হই? না, তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে? আমি এসব আর বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপরেও তিনি আবার আমার ম্যাম। আমি সেদিন আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আর এখন যদি আপনি আমাকে এইসবের মধ্যে জড়ান তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব বলে দিলাম। এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম। মেজাজটা বিগড়ে গেল। শালা যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানছে। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো। আমিও ক্লাস করতে লাগলাম। আজকেও আমার দিকে আর চোখে তাকিয়েছিল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ ক্লাসে প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম। দেখো, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর পর শেষ হয়ে যাবে। কিন্তু শাহিদ, একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আর ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমিকে দেখে ম্যাম কি বিহেভটাই না করলো।